শেষ সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি ফখরুল ইসলাম। জুলাই ঘোষণাপত্র ও নির্বাচন এই শিরোনামে আমরা কথা বলবো। জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক, সবার মতামতই হবে জুলাই ঘোষণাপত্র জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যে সংবিধান, নির্বাচন কমিশন, দুদক ও পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাবিত সংস্কার প্রতিবেদন গত 15 জানুয়ারি দাখিল করেছেন প্রধান উপদেষ্টার কাছে। আজকে এসব বিষয়গুলো নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে সরাসরি দুজন অতিথি রয়েছেন। আমরা শুরুতে তাদেরকে পরিচয় করাতে চাই। আছেন আমার সঙ্গে কমরেড রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, এবং আছেন কামাল উদ্দিন সবুজ, সম্পাদক দৈনিক দেশ রূপান্তর। স্বাগত জানাচ্ছি দুজনকে। শুরুতেই কমরেড রহিন হোসেন প্রিন্স, আপনাকে দিয়ে শুরু করি। জুলাই ঘোষণাপত্র নিয়ে মতামত নেওয়া হয়েছে দলগুলোর। গতকালই সবার মতামতের ভিত্তিতেই হবে এই ঘোষণাপত্র, এমনটা জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কি থাকতে পারে জুলাই ঘোষণাপত্রে? কেউ বলছেন এত দেরিতে কেন এই ঘোষণাপত্র? আপনার মতামত দিয়ে শুরু করতে চাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে সবুজ ভাই, অনেকদিন পরে এই ধরনের অনুষ্ঠানে দেখা হলো। ওনাকে ধন্যবাদ জানাই। যারা শুনছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি। জুলাইয়ের ঘোষণাপত্রর বিষয়টাকে একটু নানাভাবে একটু আলোচনা করা যেতে পারে। প্রথমে একটু এটা বলে রাখা ভালো, আপনি যেটা বললেন যে গতকাল মতামত নিয়েছে, আমাকে যদি বলেন, আমি যেহেতু গতকাল, হয়তো এটা জানেন আপনারা মিডিয়া, যে আমাদের পক্ষে যাওয়া সম্ভব হয়নি, কারণ আমরা দাওয়াত পেয়েছি 4টার মিটিং, বলা যায় 1:30টার সময়, 1:29 মেসেজে। যাই হোক, ওটা নিয়ে আমি আর কথা বলতে চাই না, খালি বোঝার জন্য বলি। এবং ওইখানে কিন্তু বলা ছিল যে ঘোষণাপত্র পর্যালোচনা করে মতামত দেওয়ার কথা। আমি কথাটা এই জন্য তুললাম। তা আমরা অবশ্য একটু আলোচনা করে জানিয়ে দিলাম যে এই অল্প সময়ে, কারণ একটা আলোচনা করলে দলকে করতে হবে। আমাদের একটা জোট আছে, বাম জোট, আন্দোলনকারী ফ্যাসিবাদ স্বৈরাচার বিরোধী আন্দোলনের দল আছে, শুধু দল না। এইবারের এই আন্দোলন তো এই যে সাংবাদিক ভাইরা থেকে শুরু করে একেবারে সাধারণ মানুষ পর্যন্ত ছিল। সুতরাং এই ধরনের একটা ঘটনা, একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে কিছু মত দিতে গেলে আমারও তো কিছু মত বিনিময় করতে হয়। তবে আমাদের পক্ষে এটা সম্ভব না বলে এটা যাওয়া যায়নি, কিন্তু সেটা অন্য আলোচনা। কিন্তু বলি যে ওনারা চেয়েছিলেনটা কি, যদি আমি বুঝে থাকি, পর্যালোচনা করে তারা তাদের বক্তব্য দেবে। কিন্তু যতটুকু মিডিয়ার মাধ্যমে গতকাল শুনেছি এবং আজকেও যেটা দেখলাম, আলটিমেটলি সে ধরনের কোনো আলোচনা হয় নাই। মানে পর্যালোচনার কোনো আলোচনা ওই অর্থ হয় নাই। দু একজন একটু বলেছে এবং অন্যরা বরঞ্চ প্রসেস, প্রক্রিয়া এটা নিয়ে কথা বলেছে, কতগুলো কোশ্চেন করেছে। এটুক বলে এই জায়গায় থাকলাম। দ্বিতীয় প্রশ্নটা তাহলে দাঁড়ালো যে করারটা কি। যদি বলেন, প্রথমত হচ্ছে যে আপনার তো একটা ধারাবাহিকতা সব কিছু লাগে। আপনি দেখেন যে আমরা 69-এর গণঅভ্যুত্থান করলাম, তার আগে মনে রাখেন যে 52-এর ভাষা আন্দোলন, 54-এর যুক্তফ্রন্টের 21 দফা, তারপরে কিন্তু 69-এর আগের এই যুক্তফ্রন্টের 21 দফার পরে আসলে 11 দফা। তার ভিত্তিতে স্বাধীনতার ঘোষণাপত্র, মুক্তিযুদ্ধ তার জায়গা থেকে হলো। এমনকি 90-এর যে আমরা আন্দোলন করলাম এবং যে রূপরেখা ছিল, এবং আমাদের সাংবাদিক ভাইদের ওই সময় তো অনন্য ভূমিকা, এগুলো আজকে অনেকে জানে না, কারণ এইবার তো এরকম রাখার মতো পরিবেশ পরিস্থিতি হয়নি। ভয়ের রাজত্ব এমন ছিল। কিন্তু ওনাকে দেখে আমার মনে পড়লো যে আসলেই অনেকে কিন্তু এটা জানে না, আমাদের পেশাজীবীদের অনন্য ভূমিকা এরশাদ বিরোধী আন্দোলনের সময় কল্পনা করা যাবে না। সাংবাদিকদের ভূমিকা, আমি এই সুযোগে একটু মনে করাই দিচ্ছি যে এটা আমাদেরকে, আমরা তখন ছাত্র আন্দোলনের লোক, অনেক বেশি উদ্বেলিত করতো। তা সেইটাও বোঝার জন্য বলি, দেখবেন ওইখানে ছাত্রদের দফা ছিল, শ্রমিকদের দফা ছিল, কৃষকদের দফা ছিল, নারীদের দফা ছিল, রাজনৈতিকদের দফা ছিল, সাংবাদিক ভাইদের ছিল, পেশাজীবীদের দফা ছিল। এই দফারকে উপরে ভিত্তি করে কিন্তু দেখবেন 3 জোটের রূপরেখা এবং তার পরবর্তীতে সে কার্যক্রম। তাহলে ধারাবাহিকতা এটি লাগে। তো এইবারের তো ওই রকমের যদি বলেন, তাহলে এখানে আমাদের ছাত্র ভাইয়ের স্ট্রাইকিং ফোর্স হিসাবে পরে মূল দায়িত্ব হয়তো ওই সময় পালন করেছে, কিন্তু তার আগে রাজনৈতিক দলগুলোর একটা অনন্য ভূমিকা, দীর্ঘদিনে নিষ্পেষণের মধ্য দিয়ে তারা ভূমিকা পালন করেছে। তা সেই রকম একটা জায়গায় এসে এই ধরনের জিনিসটা যদি সবচেয়ে সেটাই হতো যে আমরা জুলাইয়ের আগে কিসে ঐক্যমত্য হলাম, তাহলে সেটাই হতো মূল বিষয়টা। তা সেটা হয়নি। তারপরেও যদি বলেন, যেটা আমি মনে করি ডক্টর ইউনূস সাহেব যেটা বলেছেন কারেক্টলি বলেছেন। ওনার ভাষ্যে শুনলাম যে আগেই ছাত্ররা গিয়েছিল, তখন উনি বলেছেন যে আমি তো জুলাইয়ের ঘোষণাপত্র এখন কিভাবে, মানে সবাই যদি একমত হয়, যেভাবে আমাকে 5ই আগস্ট বসিয়েছিল তাহলে আমি রাজি আছি, নাহলে নাই। এবং উনি যেটা বলেছেন আমি মনে করি এটা কারেক্ট, যে ঐক্যমত্যের ভিত্তিতে করতে হবে। তো এখন যেমন ধরেন আমার কাছে প্রথম প্রশ্ন, যে আমরাও গতকাল তো বললাম 1:29 আমার হোয়াটসঅ্যাপে পেলাম, হয়তো সাথে সাথে দেখেছিলাম বলে। কিন্তু আমি যদি এই যেমন এখন টক শো করছি, 1 ঘন্টা তো বন্ধ থাকবে, মোবাইল দেখতে পারবো না, তাহলে তো হয়তো ওই সময় দেখতামও না। তো এখন এইটা কারা ড্রাফটম্যান, কে ড্রাফট করলো, এখনও কিন্তু বিষয়টা আমরা জানি না। যদি সরকারের পক্ষ থেকে এই রকমের বিজ্ঞচিত কোনো একটা ড্রাফট করা হয়
এবং সেটা নিয়ে যদি আলোচনা করার মতো ঐক্যমত্য হয় এটা করতে পারবো। কিন্তু আমি ওটার থেকে গুরুত্ব দিতে চাই, এটা মনে রাখা দরকার, এইবারের জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, এটা তো একটা বিরাট গণ অভ্যুত্থান। খালি কিন্তু রক্তদানটা থেকে আরও বড় ব্যাপার আছে, সেটা হচ্ছে লক্ষ লক্ষ মানুষ, শিশু থেকে শুরু করে সবাই যেভাবে মাঠে নেমে এই স্বৈরাচারের ফ্যাসিস্টের পতন চেয়েছিল, তার এটা অনন্য ঘটনা। তা সেইখানে ধরেন অনেকগুলো আকাঙ্ক্ষার মধ্যে একটা আকাঙ্ক্ষা যে সেটা কি ছিল, যে আর যাতে এই ধরনের স্বৈরাচারী ব্যবস্থা ফিরে না আসতে পারে, তার জন্য গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে হবে। তার একটা ধাপ ইলেকশন এবং অন্যান্য। আরেকটা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, সেই প্রতিষ্ঠানগুলো সংস্কার করে গড়ে তুলতে হবে, এবং সংস্কার তো আর একদিনে হবে না, এটা নিয়মিত প্রক্রিয়া। আরেকটা হচ্ছে যেটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশে আমাদের ছিল বৈষম্যমুক্ত সমাজ গড়ব, শোষণমুক্ত সমাজ, সেটা হয়নি। কিন্তু এইবারও সে আকাঙ্ক্ষা আসছে যে আমরা বৈষম্য চাই না, বৈষম্যহীন সমাজ গড়ব। তাহলে এই দৃষ্টিভঙ্গিটা যদি প্রধান হয়, তার মধ্যে দিয়ে যদি ঐক্যমত্যে আমরা কোনো একটা ডিক্লারেশন নিজেরা রচনা করতে পারি, সেটা আমরা ভাবতে আমার আপত্তি নেই। কিন্তু ওই বেসিক জায়গাগুলোকে ধরেই কিন্তু আগানো দরকার বলে মনে করি। আমি সুযোগ নাই, পরে থাকলে আমরা যেটা কপি পেয়েছি তা নিয়ে যদি দু একটা মন্তব্য করতে বলেন, আমি হয়তো মন্তব্য সেটা পরবর্তীতে করব। এক মিনিটে যদি বলতে পারেন। আচ্ছা, আমি 1 মিনিটে বলি। যেমন দেখলাম, দেখাতে পারি, সেটা কিছুই না। ওনারা যেটা প্রথমে, আমি ছোট্ট 2-3টা কথা বলি। প্রথমে শুরু করেছেন এইটা ঔপনিবেশিক আমল থেকে, স্বাধীনতার শুরুটা 47 থেকে বলেছেন। তো এই ব্যাখ্যাটা তো অনেক ক্ষেত্রে অনেকেই ঐক্যমত্য হওয়া সম্ভব না, আমাকে যদি বলেন, না একটা ছোট করে ব্যাখ্যা গেলাম না। দ্বিতীয়ত ধরেন মুক্তিযুদ্ধের জায়গায়, এটা তো মুক্তিযুদ্ধ ছিল। আমি খালি জানি না বলে বলি, সবুজ ভাই সাক্ষ্য দিতে পারবেন যে আমরা যে 3 জোটের রূপরেখা করলাম, সেটা কিন্তু ঐক্যের কারণে ওটা মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার চেতনা পুনঃপ্রতিষ্ঠার করার কথা বলা হয়েছিল। জাস্ট কয়েনেজগুলো এরকম করতে হয়, এরা দেখা গেল সেই মুক্তিযুদ্ধ শব্দটাই নাই। হ্যাঁ, এই মুক্তিযুদ্ধ অবশ্যই জনযুদ্ধ, সেটা অন্য, কিন্তু মুক্তিযুদ্ধ বাদ দিয়ে জনযুদ্ধ, অন্য প্রশ্ন চলে আসে। 72 সালের সংবিধান যেভাবে এক অর্থে বাতিল অথবা সংবিধান, তাতে অনেক ক্ষেত্রে মনে হয় যেন নাকচ করে দেওয়ার কথা বলা হয়েছে, তাতে প্রশ্নবিদ্ধ হয়ে যায় মুক্তিযুদ্ধ। এবং এই যে স্বৈরাচারী ব্যবস্থার পুরো ব্যবস্থার জায়গাটা, এটা যেন নিয়ে আসা হয়েছে হাসিনার রেজিম, অবশ্যই সেটা তো একটা ব্যাপার, আর 111-এর জায়গা, কিন্তু এর ভিত্তি তো আরও জায়গায় থাকার বিষয় আছেই। তারপরে ঘটনার বর্ণনা তো এই সমস্ত ডিক্লারেশনে অনেক সময় অপ্রয়োজনীয়। বলা হয়েছে যে এই সংবিধানই স্বৈরাচারের জন্ম দিয়েছে। না না, শুধু এইটা না, এই সরকার তো একটা বিরাট স্বৈরাচারের ঘটনা ছিল না, শুধু এইটা, এই অঙ্ক আমার মনে হয় বড় আলোচনা। শুধু এই সরকার জন্ম দিয়েছে তা না, অবশ্যই এই সরকারের সময় স্বৈরাচারী ব্যবস্থা এমন জায়গায় চলে গেছে, ফ্যাসিবাদের রূপ নিয়েছে, সেটা নিয়ে আনকোশ্চেন্ড। কিন্তু স্বৈরাচারের জন্ম এরকম জায়গা থেকে শুধু হয় কিনা, সেটা একটা একাডেমিক আলোচনা অন্য জায়গায়। আমি বলছি যে ওই আলোচনা আপনি যদি হুট করে এরকম একটা শব্দ এবং তার বিরুদ্ধে 111, তার মানে পেছনের আর কোনো কিছু নাই, তাহলে তো হয় না। আপনাকে বোঝার জন্য বলি, আমরা যখন বিচার চাই, আমরা শুধু বলি 16 বছর বা এই সময়ের বিচার, তা কি হয়? আপনি মুক্তিযুদ্ধের পরে আরও যে ঘটনাগুলো ঘটেছে, তো সেগুলোর আপনি বিচার চাইবেন না? কথার কথা বললাম, আমি এটার সাথে যুক্ত করার জন্য বলছেন, আমি খালি বোধগম্য বোঝার জন্য বলি। তাহলে আপনি পুরো ব্যবস্থার অ্যানালিসিস করে যদি আনেন, তাহলে ওই জায়গায় তো ঐক্যমত্য হইতে হবে। হাসিনা এবং 111 না এর ব্যবস্থাটাকে প্রধান ছিল, আমি বলছি সেগুলো একটা দীর্ঘ আলোচনা ছাড়া এই জায়গাগুলো এত দ্রুত সমাধান বলে মনে হয় না। আর আমি তো আগেই বলেছি, এটা শুধু আমাদের দলের ব্যাপার না, জোটের ব্যাপার শুধু তাও না, আমি বলবো শুধু রাজনৈতিক দলগুলো তাও ব্যাপার না, এইবারের যে ব্যাপক জনগোষ্ঠী অংশ, তাদেরও তো মতামত দিতে হবে। নিয়েই আমরা যদি কোনো একটা ঐক্যবদ্ধভাবে তার যে কি চেতনা ছিল সেটা আনতে পারি, এটা করব। কিন্তু এটা কারা করছে, আমি আবারও প্রশ্ন তুললাম যে সে ব্যাপারে আমরা এখনো নিশ্চিত না। মানে কামালউদ্দিন সবজি, আপনার কাছে আসতে চাই যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে একই ধরনের প্রশ্ন, আন্দোলনে যারা ছিলেন তাদের সবার গুরুত্বকে সন্নিবেশিত করার একটি কথাও কিন্তু বলা হয়েছে গতকাল যারা বৈঠকে উপস্থিত ছিলেন রাজনৈতিক দলগুলো। কি মনে হয় আপনার কাছে, কেমন হওয়া উচিত, বা উনি একটি প্রশ্ন তুললেন, আপনি কি বলবেন? ধন্যবাদ। আমি আসলে এইটা উত্তর দেওয়ার আগে একটু অতীতে যাই, বেশি অতীত না, সেটা হচ্ছে যে কথাটা উনি বলেছিলেন যে 90-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, আমি তখন, আমরা কাভারিং জার্নালিস্ট হিসাবে আমি এই পুরো আন্দোলনটা কাভার করেছি, এবং আমরা সাংবাদিকরা তখন একটা বড় ধরনের ভূমিকা পালন করেছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে স্বৈরাচার বিরোধী এরশাদ আমলে। তখন যে 3 দলের যে রূপরেখা ছিল, এর ভিত্তিতে একটা ঐক্যমতে এসে একটা গণ অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থানের মাধ্যমে এরশাদের পতন হলো। এরপর আমরা দেখলাম 91 থেকে 2006 পর্যন্ত যদি আমি একটা ফেজ দেখি, তখন দেখলাম আমরা যে মোটামুটি 3টা ইলেকশন হয়েছে, এবং একটা কেয়ারটেকার গভর্নমেন্ট সেখানে ইনকর্পোরেট করা হয়েছিল সংবিধানে।
মোটামুটি নির্বাচনে হয়েছে বলা যায়, হয়তো 100% না হলেও 90% বলবে বা 80%, আমি এটা কোনো ইয়া করতে চাচ্ছি না, মানে কত পার্সেন্ট ওটা না, কিন্তু মানুষ মেনে নিয়েছে। এরপরে যখন 1/11 চলে আসলো তখনই কিন্তু দেখেন আরেকটা নতুন একটা ফেজ শুরু হয়ে গেল। এরপরে 2008-9 নির্বাচন হলো, এরপরে তো আর কোনো 8-এর পরে তো নির্বাচনই হইলো না, 2014 নির্বাচন হলো না, 18 তো হইলো না, 24 তো হইলো, কোনোভাবে হলো না। এই যে আমরা যে গণতন্ত্রের নামে, মানে স্বাধীনতা সার্বভৌমত্বের নামে, এই যে আমরা বাংলাদেশকে, যে যিনি বলছেন যে আমরা যে, উনি বললেন একজন রাজনীতিবিদ যে আমাদের মুক্তিযুদ্ধ, হ্যাঁ ডেফিনেটলি বাংলাদেশের মুক্তিযুদ্ধ তো এটাকে স্বীকার করতেই হবে, সবাইকে স্বীকার করতে হবে, সেই জায়গাতে কোনো আপোষ নাই। আমাদের অন্য ব্যাপারে আমাদের মত থাকতে পারে, বিনোদ, কিন্তু এখন দেখেন আমরা এখন যে জায়গায় আসছি, আমরা কিন্তু বারবার কিন্তু সুযোগগুলি নষ্ট করছি। দেখেন 2006-এর পরে কিন্তু সুযোগটা নষ্ট হয়ে গেল। কিন্তু এরপরে আমরা দীর্ঘ একটা স্বৈর শাসন 17-18 বছরের দেখলাম, 2 বছর আর্মি ব্যাক গভর্নমেন্ট ছিল। এরপরে তার আমরা কোথায় গণতন্ত্র, কোথায় স্বাধীনতার চেতনা, কিন্তু সর্বক্ষণ শোনা যেত তো স্বাধীনতার চেতনা। এই যে স্বাধীনতার চেতনার নামে 72-এর সংবিধানের নামে, 72-এর সংবিধান তো রাখে নাই, তো 72-এর সংবিধানকে ছিল যে নাই, তো ওখানের মধ্যে এই যে সংবিধানটা এখন নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, সেখানেও কিন্তু ফেসিবাদের বীজ রোপিত হয়েছে কিন্তু, এবং জানেন আপনি, সেই লম্বা আলোচনা যাব না তাহলে, এবং সেজন্য এইসব সংস্কার কমিশনগুলি হয়েছে। আমার কথাটা হচ্ছে যে আমরা আজকে নির্বাচন, সংস্কার, জুলাই বিপ্লবের ঘোষণা, এগুলো নিয়ে আলোচনা করছি। আমি যেটা মনে করি যে গতকালকে যে সর্বদলীয় মিটিং হয়েছে, আমাদের কি এই যে 24-এর জুলাই আগস্টের গণবিপ্লবের অভ্যুত্থানের পর যে সুযোগটা তৈরি হচ্ছে, সেটা আমরা নষ্ট করতে চাই না। এবং মাননীয় প্রধান উপদেষ্টা কালকে বলেছেন যে একতার মধ্যে থাকতে চায় না, একতাই আমাদের চালিকা শক্তি। এই যে কথা বলেছেন, এটা কিন্তু মুখের কথা হইলে তো হবে না, এটাকে আমাকে সত্যিকার অর্থে, এটাকে আমরা যখন এই যে সংস্কারগুলি করব, যারা অলরেডি প্রস্তাবগুলি দিয়েছে, এটা ফাইনাল হয় নাই, এদের নিয়ে নানা আলোচনা সমালোচনা আছে, এটা কোনো ফাইনাল না। এরপর বাস্তবায়নের প্রক্রিয়া, সবগুলোর মধ্যে ওই সিনসিয়ারিটি থাকতে হবে। এবং এটা কোন পদ্ধতিতে করবে, কীভাবে করবে, যেমনি বললেন যে ড্রাফটিংটা কী করবে, আসলে এর মধ্যে কী কী থাকবে, কোন কোন জায়গায়, এখানে 24-এর যে গণ আন্দোলন, এটার মধ্যে বাংলাদেশের বেশিরভাগ লোকই পার্টিসিপেট করেছে। কেউ রাস্তায় নেমেছে লক্ষ লক্ষ মানুষ, কেউ যারা সবাই না নামলেও যারা তারাও সাপোর্ট করেছে। কাজে আমি যে কথাটা বলছি, বাংলাদেশের যে সুযোগটা তৈরি হয়েছে, এখন যে সংস্কার, এই যে কালকে 4টা সংস্কার কমিশন যে ইয়েগুলি না এর আগে দিল, এই যে পুলিশের ব্যাপারে, আপনার নির্বাচন কমিশনের ব্যাপারে, সংবিধানের ব্যাপারে, এগুলো নিয়ে দিস আর দ্য প্রপোজালস। এখন আমার কথা হচ্ছে, এটাকে তারা একটা জুলাই গণ অভ্যুত্থানের যে ঘোষণার কথা বলা হচ্ছে, সেটাকে ঐতিহাসিক করতে চায় তারা, এটাকে ম্যাগনা কার্টা করতে চায়। তাহলে এটা কিন্তু করতে হলে রাজনৈতিক দলগুলো তো লাগবেই, তাদের মতামতকে নেবে। এবং প্রফেসর ইউনূস সাহেব সেটার ইঙ্গিত দিয়েছেন, ছাত্ররা এখানে একটা বড় একটা স্টেক হোল্ডার। আমি যেটা বলতে চাই যে এই সংস্কারগুলি যখন ফাইনাল হবে আলোচনার মধ্য দিয়ে, এই বিষয়গুলো নিয়ে যাতে তেমন কোনো বিতর্কে না থাকে, যাতে বাংলাদেশ যে একটা ঐক্যবদ্ধ জাতি, যেটা 71-এ আমরা দেখেছি, অ্যাকসেপ্টিং এ ফিউ, সেই ঐক্যবদ্ধ জাতিটাকে আমাদের প্রমাণ করতে হবে। না হলে দেখেন বারবার কিন্তু বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের অর্থনীতিতে বিদেশিরা ঢুকে পড়ছে। এটা তো খুবই লজ্জাজনক একটা ব্যাপার। আমি তো একজন সংবাদকর্মী হিসেবেই বলছি, যারা রাজনীতি করেন তাদের জন্য তো খুবই একটা মানে খারাপ, মানে তাদের তো লজ্জা হয় না, ওনাদের লজ্জা হওয়া উচিত। এই কারণে যা রাজনীতিবিদরা দেশ চালাবেন নর্মালি, ঠিক আছে, কিন্তু আমরা দেখছি যে গত 15-16 বছরে বাংলাদেশ, মনে করেন আগেও তো কম বেশি হয়েছে, কিন্তু একটা টোটাল একটা ডিকটেশনের মধ্যে চলে গেল। একটা নির্দিষ্ট একটা দেশ আমাদের এখানে এসে ডাইরেক্টলি এসে ইন্টারফেয়ার করছে, আমাদের নির্বাচনে ইন্টারফেয়ার করছে, আমাদের বিচার ব্যবস্থা ইন্টারফেয়ার করছে, আমাদের গণমাধ্যমে ইন্টারফেয়ার করছে। আমি বিস্তারিত আলোচনা করছিলাম। আমি বলছি আমরা যেটা চাই বাংলাদেশের নাগরিক হিসাবে এবং সংবাদ, এবং দেখেন আমরা নিজেরাও কিন্তু লিখতে পারতাম না, কিন্তু এখন কিন্তু অনেক কথা বলছি। এটা কতদিন এই সুযোগ থাকবে সেটাও জানি না। আমরা লিখতে পারতাম না, আমরা আমাদের বিরুদ্ধে অনেক, মানে সাংবাদিকদের বিরুদ্ধে আপনারা জানেন অনেক কিছু হয়েছে, আইন হয়েছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থেকে মানুষের বাক স্বাধীনতা হতেছিল, কেউ তো রাস্তায় নামতেই পারতো না। আমার কথাটা হচ্ছে যে এই যে বারবার সুযোগ নষ্ট করার হচ্ছে, এর মধ্য দিয়ে বাংলাদেশে যে বারবার বিদেশিরা যাদের নিজের এজেন্ডায় ঢুকে পড়ছে, এটাকে বন্ধ করে দিতে হবে রাজনৈতিক দলগুলোকে। সেখানেও এটা কিন্তু আমি ইম্পর্টেন্ট মনে করি এই কারণে যে এটা না করলে এই সব কিছুর মধ্যে প্রভাব পড়বে। কিন্তু
আপনি এটা করতে পারবেন না, ওইটা করতে পারবেন না, নানা ধরনের প্রেশার। ঘোষণাপত্র থাকা উচিত ডেফিনেটলি এটাকে এমনভাবে করতে হবে যাতে কোনো আমরা বাংলাদেশ কিভাবে চলবে, বাংলাদেশ কিভাবে বাংলাদেশের আমরাই ঠিক করব, আমাদের বাংলাদেশের মানুষ ঠিক করবে। এটা আমরা আমাদের আমরা যত দৈন্যতা থাকুক, যত দুর্দশা থাকুক, তারপরও বাংলাদেশ অনেক এগিয়েছে, আরো অনেক এগিয়ে যেতে পারে। আজকে দেখেন মাঝে মাঝে আমার এমনও মনে হয় নেপালের মতো, আমি কোনো আন্ডারমাইন করছি না, নেপালের মতো দেশ থেকেও মনে হয় যেন আমরা মাঝে মাঝে নত জানো। আমরা এই আলোচনা ফিরবো, জাতীয় সংসদ কমিশনের প্রতিবেদন নিয়ে আমরা বিস্তর আলোচনা করব এবং ফিরতে চাই একটি বিরতি থেকে ফিরে আসি। প্রিয় দর্শক, দেশ সন্ধানে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আছেন কমরেড রুহিন হোসেন প্রিন্স। আপনার কাছে আসতে চাই, সংস্কার কমিশন, 4টি সংস্কার কমিশন অর্থাৎ সংবিধান, নির্বাচন কমিশন, দুদক এবং পুলিশ সংস্কার কমিশন, এই 4টি প্রতিবেদন, প্রস্তাবিত সংস্কারের যে প্রতিবেদন সেটি আমরা পেয়েছি হাতে। এরপর হয়তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে, আপনাদের সঙ্গে বসবে। প্রতিবেদনে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, দুবারের বেশি প্রধানমন্ত্রী টানা না থাকা, তারপর নানান বিষয় রয়েছে। সংবিধান সংস্কার বলি বা নির্বাচন সংস্কার কমিশনের বেশ কিছু রিপোর্ট আপনারা নিশ্চয়ই দেখেছেন। এটা নিয়ে আপনার মন্তব্য জানতে চাই একটু। আচ্ছা, না এটা তো অনেক বড় আলোচনা, হয়তো সবটা করা যাবে না, ছোট 2-3টা কথা বলতে পারি। রিসেন্টলি আমরা দেখলাম 4টা সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে, বাকিগুলো দেবে। এর মধ্যে একটা তো আমি 2টা নিয়ে ছোট ছোট 2-1 কথা বা একটা যে কোনো একটা কথা বলতে পারি। এটা নির্বাচন ব্যবস্থার সংস্কার, এটা সংবিধানের। আগে সংবিধান সংস্কার অনেক বড় ব্যাপার, একটু ছোট করে কথাটা সেরে আমি অন্য জায়গায় যাই। দেখেন, আমরা গত 2nd রাউন্ডে 5ই অক্টোবর আমরা যখন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে দেখা করি কমিউনিস্ট পার্টি এবং বাম জোট, আমরা ওনাকে বলেছিলাম, তখন এই যে কমিশনের কথাগুলো বলেছেন, তা আমরা কিন্তু ওনাকে লিখিত বলেছিলাম, অন রেকর্ড, এই জন্য কথাগুলো বলছি। আমরা বলেছিলাম যে আপনি ধন্যবাদ, সংস্কার কমিশন করেছেন, এগুলো করেন, কিন্তু প্রধান কাজ হবে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার ওইটা করে এইটাকে প্রধান কাজ করতে হবে। ওর জন্য যদি সংবিধানের আপনি অধ্যাদেশ জারি করে কিছু করা বা এই জায়গাগুলো করতে হয়, অন্য জায়গায় এইটা হবে প্রধান বিবেচনা। এই এক। দ্বিতীয়ত, আমরা তখন সংবিধান সংস্কারের ব্যাপারে একটা কথা লিখিত বলেছিলাম বলেই বলি, আপনি জানেন যে বাংলাদেশ আমাদের দেশের খ্যাতনামা একজনকে দায়িত্ব দিয়েছিল, পরে ওইটাকে দায়িত্ব চেঞ্জ করে আরেকজনকে দেওয়া হয়েছিল। তো যে কাউকে দেওয়া হতে পারে, কিন্তু তার নাগরিকত্ব অন্যান্য বিষয় কোশ্চেন আছে, সেটাও প্রধান না বলে আমরা খালি বলেছিলাম যে আপনি নাম দিয়েছেন সংবিধান সংস্কার কমিটি, কিন্তু উনি তো আগে থেকেই সংবিধান একেবারে পুনর্লিখন এই সমস্ত বলছে টলছে। তখন আমি কথা বলার কারণ আছে, এটা যখন আমরা বললাম আনুষ্ঠানিকভাবে লিখিত ছিল, তখন ওইখান থেকে একজন প্রথমে রিয়াক্ট করলেন, একটা এই অর্থে পজিটিভ একটু বলার চেষ্টা করলেন যে না, মানে বিষয়টা আপনারা যখন বলছেন এইটা নিয়ে বলার কিছু নেই, উনি ওনার ব্যক্তিগত মত বলুক, আপনারা আপনাদের মত বলবেন, আমরা যে কোনো অসুবিধা নেই। তখন কিন্তু প্রধান উপদেষ্টা কথাটা নিয়ে বললেন, বলে যে না, আমি পরিষ্কার করে বলি, যার যার মত সে বলবে, আপনারা আপনাদের মত বলেন, ওনার মত উনি বলুক, কমিশন রিপোর্ট দিক, তারপর আমি দেখব যদি ঐক্যমত্য যেটুকুই আছে, যত পয়েন্ট ঐক্যমত্য সেটা গ্রহণ করব। ধরেন 100টা দিলেন, 10টা পয়েন্ট ঐক্যমত্য থাকলে গ্রহণ করব, বাকিগুলো করব না। আমি যদি দেখি যে কিছু পয়েন্টে সামান্য এদিক ওদিক আছে, আমি ডেকে কথা বলবো, যদি ঐক্য হয় হবে, না এলে এটি এটা কারেক্ট লাইন। কিন্তু আমি বলতে চাইছি, সংবিধান তো একটা বড় ব্যাপার, মনে রাখবেন, প্রস্তাব হইতে পারে, আলোচনা হতে পারে, সেইটা কিন্তু এটা করতে হবে সংবিধানকে, মানে সংসদকে, নির্বাচিত সংসদকে। এটা একটা বিবেচনা রাখা দরকার। নানা আলোচনা আছে, আমি অন্য আলোচনায় গেলাম না, যেমন মুক্তিযুদ্ধের 4 নীতির প্রশ্ন, দেশের নামের প্রশ্ন, মানুষকে যেটা তাড়িত করতেছে সেটাই, কিন্তু আমি আলোচনা না যে আপনি যেটা বললেন, এই যে দ্বিকক্ষ বিশিষ্ট থেকে শুরু করে ধরেন 2বারের ক্ষমতার ভারসাম্যেই, আমি একটু খালি খোলসা করার জন্য বলি, আমাদের পার্টির দিক থেকে আমরা কিন্তু 72-তে যখন এই সংবিধান তো 4 নভেম্বর সংসদে পাশ হলো, আমরা 18ই অক্টোবরে লিখিতভাবে বলেছিলাম অনেক কথা, এটা আছে অন রেকর্ড। তাতে বলা ছিল যে যেভাবে তড়িঘড়ি করা হচ্ছে এটা আরও আলোচনা হওয়া দরকার। আমরা কিন্তু তখন বলেছিলাম যে এটাকে আমরা সমাজতান্ত্রিক সংবিধান মনে করি না, কারণ আমরা তো সমাজতন্ত্র চাই, এবং এইখানে ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্রের উপাদান দেওয়া হয়েছে, কিন্তু ভেতরে যেভাবে লেখা হয়েছে, বিশেষ করে একটা সামাজিক মালিকানা বাদ দিয়ে ব্যক্তি মালিকানার ধারাটা, তাতে করে কিন্তু এটা হবে না। কিন্তু আমরা মনে করি এর মধ্যে কতগুলো গণতান্ত্রিক উপাদান আছে, কতগুলো সংশোধনীর মাধ্যমে এই গণতান্ত্রিক উপাদান যথাযথ করতে হবে। ওই সময় কিন্তু এটা মানা হয়নি। তার মানে আমরা এই সংবিধান সংশোধনের কথা 72 সালেই বলেছি, আমি এটা রেকর্ডের জন্য বললাম। আরেকটা শেষ করি, যে এইবার হচ্ছে আমরা কিন্তু পরিষ্কার বলেছিলাম যে এই 72 সালের সংবিধানে অনেক অসঙ্গতি আছে, অসম্পূর্ণতা আছে, এবং আরো
সবুজ ভাই একটু কথা তুলছেন, আমি কারেক্টলি মনে করি পরবর্তী সময়ে নানা সংশোধনের মধ্য দিয়ে এখানে অনেক অগণতান্ত্রিক উপাদান সন্নিবেশিত হয়েছে। সুতরাং সেইটাকে আমাদের সংশোধন করতে হবে। তার জন্য আলোচনা করে যদি একটা আমরা ঐক্যমত্য রাখতে পারি ভালো, যে আগামী সংসদ করবে, এটাই সবচেয়ে বড়। আর ওইটাকে খেলে আমি বলি দ্বিকক্ষ, এবং আমাদের যেমন আমাদের বক্তব্য হচ্ছে আমরা সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে। জাতীয় সংসদ আর স্থানীয় পর্যায়ে এইটাকে যে পার্লামেন্টারি সিস্টেমের মতো এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করে ওই কাজটা হবে। এটা আমরা আবার দেখলাম আমাদের বড় দল সহ অনেকে দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্টের কথা বলে। আমরা মনে করি এটা আলোচনা চলুক, এত দ্রুত এটা সমাধান হবে না, আলোচনা চলুক, চলে আমরা যুক্তিসঙ্গত জায়গায় এটাকে গ্রহণ করবো। সুতরাং একটা আলোচনা আসছে, আমি ওইটুকুই রাখার পক্ষে। কিন্তু মূল আলোচনা আমরা ইন্টারেস্টেড, আমাদের দল এবং আমাদের জোট, সেটা হচ্ছে ভালো নির্বাচনের জন্য নির্বাচন ব্যবস্থা সংস্কারের যে আলোচনাগুলো আসছে এটাকে থরো আলোচনা করা দরকার। এর মধ্যে যদি আমরা দেখি যে অনেকগুলো আছে আমাদের পুরো সংবিধানের সাথে 100% রিলেটেড, এবং যেটা এখন হয়তো করা সম্ভব না, ঐক্যমত্য করা সম্ভব না, ঠিক আছে, সেটা হয়তো আলোচনার টেবিলে থাকবে। কিন্তু অনেক কিছু আছে সংবিধানের সামান্য অধ্যাদেশের মধ্য দিয়ে যদি করার দরকার হয়, যদি দরকার হয়, আমি কোনোটা দরকার কিনা সে আলোচনায় তুলছে না, সেটা করব। এবং নির্বাচন কমিশনের হাতে যে ক্ষমতা আছে সেইটাকে ব্যবহার করে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ওই সংস্কারের কাজটা আমরা বড় দাগে করব। কারণ সেইটা না করে কিন্তু কোনো নির্বাচনে গেলে আমরা ভালো নির্বাচন করতে পারবো না। সুতরাং এটা আলোচনার টেবিলে আসুক, ওপেন হোক। এই আর আমাদের এই দুইটা যে বললেন, এই দুইটা বিষয়ে লিখিত মতামত তাদের কাছে ছিল। আমরা দেখলাম বিশেষ করে এইটার অনেক ক্ষেত্রে প্রতিফলিত হয় নাই, দু একটা জায়গায় সামান্য প্রতিফলন আছে। সেইটা ওনারা দেখলাম যে ফেব্রুয়ারি থেকে ডাকবে, তখন আলোচনা হবে। আমি শুধু ওনাদের উদ্দেশ্যে এই কথাটুকু বলেই শেষ করি এই পয়েন্টে, যে এটা নিউজ সাহেব প্রথমে বলেছিলেন যে এটা একটা কর্মশালা করে করবেন। আমি খুব বিনয়ের সাথে ওনাকে আপত্তি করে আসছি। এই কর্মশালায় ভাইরা আরও জানেন, এটা হচ্ছে এনজিও টাইপের কর্মশালা। এটা হয় কি জানেন, 10টায় আসবেন, 10টা থেকে 10:30 রেজিস্ট্রেশন, চা খাবেন, 10:30 থেকে 1টা পর্যন্ত বক্তৃতা পড়বো, পরে রিকমেন্ডেশন না, এইটা হবে না। দলগুলোর সাথে সংলাপ করতে হবে, সংলাপ করেই আমরা ঐক্যমত্য কতটুকু হয় সেটা নিয়ে নির্বাচন সংস্কার নিয়ে আরো কথা বলবো। আমি একটু কামাল উদ্দিন সবুজ আপনার মন্তব্য একটু জানতে চাই। চারটি সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো আপনি নিজেও দেখেছেন, কতটা সময় উপযোগী আপনার কাছে মনে হয়েছে, কতটা সম্ভবপর মনে হয়েছে, নাকি কোনো অসঙ্গতিও দেখেছেন? ধন্যবাদ। আসলে এটা তো একটা লম্বা আলোচনা, আমি সংক্ষেপে একটু যেটা বলতে চাই, আমি একদম ডিটেলসে যাব না। সেটা হচ্ছে যে ওনারা অনেকগুলি প্রস্তাবনা দিয়েছেন এবং প্রপোজাল আকারে, সেগুলো অনেকগুলি গ্রহণযোগ্য আছে, এখানে অনেকগুলি গ্রহণযোগ্য আছে, বাট অনেকগুলি হয়তো নিয়ে নানা দ্বিমত আছে। ঠিক আছে, যেটা আমি মনে করি যে 72-এর যে সংবিধানের কথা বলা হচ্ছে, যে কেউ কেউ বলছে যে 72-এর সংবিধান, এটা তো এমন না যে 72-এর সংবিধান কি এখনো এটা তো চেঞ্জ, মানে এই পর্যন্ত এখন এই প্রপোজালের আগ পর্যন্ত এর আগে অনেক কতগুলি 100বার এটা চেঞ্জ হয়েছে, কিন্তু তাহলে 72-এর সংবিধানটা তো নাই এখানে। তাহলে সংবিধান চেঞ্জ করা যাবে না এমন কোনো কথা না, এটা আমার ফার্স্ট। তাইলে বাংলাদেশের বর্তমান বাস্তবতা এবং পৃথিবীর বর্তমান বাস্তবতা, এই যে একটা গণঅভ্যুত্থান হয়ে গেল, এটার মধ্যে দিয়ে আমাদের সংবিধানটা অ্যামেন্ডমেন্ট বলি, পুনর্লিখন বলি, এটা আমি কোনো বিতর্কে যাব না, আমরা এটা একটা করতে হবে আমাদের। সেই জায়গায় যে জায়গাগুলিতে ঐক্যমত, বিশেষ করে রাজনৈতিক দলগুলি আছে, যেমন এটা, যেমন অনেকে মনে করে যে এটা তো একটা ইলেকটেড পার্লামেন্ট, যারা জনপ্রতিনিধিদের যে দ্বারা নির্বাচিত যে হবে, একটা সংসদ হবে, তারাই করবে, এটা তাদের কাজ, এইভাবে মনে করে। ঠিক আছে সবই, কিন্তু আমি মনে করি বর্তমান সরকার যেহেতু একটা বিশেষ পরিস্থিতিতে এসেছে, তারাও এমন কিছু করে যাবে যাতে পরবর্তীতে মূল যে জায়গাগুলি কন্ট্রাডিক্টরি থেকে যায়, মানে ঐক্যমত না হয়, সেগুলি তারা পরবর্তী যখন রিপ্রেজেন্টেটিভ একটা সংসদ হবে, সেখানে সমালোচনার মধ্যে দিয়ে আমরা যেটা আমাদের জনগণের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো, সেটা করতে পারে, একটা জিনিস। সেকেন্ডলি হচ্ছে যে আপনার এখন আমাদের যে নির্বাচনটা যাতে, যে নির্বাচন বাংলাদেশের মানুষ 14 সালের পর থেকে কোনো নির্বাচন পায় না, মুখিয়ে আছে, সেই নির্বাচনটাকে সত্যিকার অর্থে একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য দেশে এবং বিদেশে, সেটা নিশ্চিত করা এই গভর্নমেন্টের জন্য খুবই মানে একটা প্রায়োরিটি আমি মনে করি, এবং তারা করছে না, এটা একটা। তারপরে এটা করতে যে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করছেন, কিন্তু কথাটা হচ্ছে যে কারণ এগুলো নিয়ে নানা তর্ক বিতর্ক আছে। এখন আমরা চাই যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ যে গণঅভ্যুত্থানে পার্টিসিপেট করেছে, তাদের মনোভাবটা রিফ্লেক্টেড হোক। এটা করতে গেলে
সংবিধানের কথা বলেন, পুলিশের কথা, যেমন পুলিশের সংস্কারের কথা বলেন, সেখানেও নানা কথা আছে। যে আমাদের এই যে পুলিশ, তাদের যে 15-16 বছরের যে আচরণ, কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটাকে যদি টোটাল ওভারহোলিং না করেন, এদের অনেকের মধ্যে, পুলিশের মধ্যে এরকম অনেকের মধ্যে, তারা তো গাপটি মেরে বসে আছে, তাদের মনের মধ্যে ফেসিবাদী ক্যারেক্টার রয়ে গেছে, তাদেরকে আর আপনি প্রজাতন্ত্রের কর্মচারী বানাতে পারবেন না। তা এখানে ওভারহোলিং করতে হবে। এটা শুনতে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু সেই জায়গায় সংস্কারগুলি সেইভাবে হওয়া উচিত। জি, আমি আসবো আলোচনা ফিরবো আপনার কাছে নির্বাচন প্রসঙ্গ এবং সংস্কার প্রসঙ্গ নিয়ে। আবারও ফিরছি একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। দেশ সন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। কামালউদ্দিন সবুজ, আপনার কাছে আসি। বিএনপি জুলাই আগস্টেই নির্বাচন চায়, নির্ধারিত সংস্কার শেষ করে দলটি বলছে যে নির্বাচন এই সময়ের মধ্যেই করা সম্ভব। আপনার কাছে কি মনে হয়? না, এটা বিএনপি যেহেতু একটা সবচেয়ে বড় রাজনৈতিক দল, তারা এটা বলেছে, এটা বলতে তো যেহেতু সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো 4টি চলে এসেছে, আরো 6টি বাকি, তারা মনে করে যে জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন হতে পারে। আবার তারা তো দ্রুত নির্বাচন চাই, এটা সত্যি কথা। এটা এখন মনে করেন অন্যান্য দলেরও তো ভিন্ন একটু মত থাকতে পারে, ছাত্রদেরও ভিন্ন একটু থাকতে পারে, মতামত থাকতে পারে। তো আমার কথা হচ্ছে যে আমি ওই জায়গায় ফিরে যেতে চাই। আমাদের যে সামনে যে নির্বাচনটা হবে, মনে করেন জুলাই আগস্টে হলে ভালো, যদি কোনো কারণে করতে না পারলো, কারণ এটার সঙ্গে দেখেন, এটার সঙ্গে কিন্তু সংবিধান সংশোধনের যে বিষয়, সংস্কারের যে বিষয়টা, এটাও কিন্তু রিলেটেড। কিন্তু পুলিশ এটা রিলেটেড, নির্বাচন কমিশন রিলেটেড, দুদক রিলেটেড, এগুলো কিন্তু সব কিছু কিন্তু নির্বাচনের সঙ্গে রিলেটেড কিন্তু কোনো না কোনো ফর্মে। তো কাজেই এখন যে সংস্কারটা প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার করবে, ওই সংস্কারগুলি করুক, যাতে আমরা আগে একটা ভালো নির্বাচনটা পেয়ে যাই। সংস্কারের এটা তো চলমান প্রক্রিয়া, এটা তো সব কিছু করে যেতে পারবে না। এবং ওই নির্বাচনটাই করুক যেখানে মধ্যে বিদেশিদের চাপ আমরা অনুভব না করি, সেটা যেই হোক, আমাদের পার্শ্ববর্তী দেশ হোক বা কোনো সুপার পাওয়ার হোক। নির্বাচন নিয়ে প্রত্যাশা জায়গা কি, যেহেতু নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে? না, বুঝতে পারিনি কেমন নির্বাচন চান? আমার কথা হচ্ছে যে আমরা আমাদের বাংলাদেশের মানুষের মতটা যাতে নির্বাচনে সত্যিকার অর্থে প্রতিফলিত হয়, মানে এটার কোনো চাপ থাকবে না, দেশি বিদেশি কোনো চাপ থাকবে না। এর মধ্যে ভালো কি মন্দ সেটা আমরা পরে অ্যানালাইসিস করব, কারণ এটা এখন তো পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। আপনার তো এখন তো একটা সংস্কার মধ্যে 4 বছরের টেনিউর কথা বলা হয়েছে, 5 বছরের জায়গায়। মনে করেন কোনো কারণ আমরা যদি এটা অ্যাকসেপ্টেড হয়, তাহলে 4 বছর তো অনেক বেশি সময়ও না। 4 বছরের মধ্যে যদি সত্যিকারই আমরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়াটা চালু রাখতে পারি, নির্বাচন সব কিছু, আমাদের বিচার ব্যবস্থা, আমাদের গণমাধ্যম, আমাদের পুলিশ, আমাদের প্রশাসন, যেগুলো সব কিছুর মধ্যে ঝামেলা আছে, তাহলে তো আমরা যদি যে সবাইকে যদি অ্যাকাউন্টেবল জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে তো আমরা সবসময় তটস্থ থাকবো। আমার কথাটা হচ্ছে যে বারবারই বলছি, বাংলাদেশের মানুষই বাংলাদেশ শাসন করার, তাদেরকে ক্ষমতায়ন করতে হবে, সকল সংস্কার বলেন, সংবিধান বলেন, সব কিছুর মধ্যে দিয়ে। এবং যদি এমন ক্লজ থাকতে হবে, যদি কোনো কারণে কোনো রাজনৈতিক দল বা তারা যদি স্বৈরাচারী হয়ে উঠে, জনগণের এরকম কোনো জিনিস থাকে, কারণ জনগণ তো একবার ভোট দিয়ে চলে যায়, এমন অবস্থা থাকতে হবে যাতে জনগণ যে কোনো সময় ইন্টারভেন করতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের নামও পরিবর্তন করতেছে, জনগণতন্ত্রী বাংলাদেশ। না, শুনেন, আমি একটু শেষ করি। নাম পরিবর্তন আর কাগজে কলমের জিনিস দিয়ে কিন্তু কাজ হয় না, কিন্তু বাস্তবায়ন আপনি কি করছেন, আসলে সেটার সুফল জনগণ পাচ্ছে কিনা, বাংলাদেশের মানুষ, দেশ পাচ্ছে কিনা, সেটা হলো। ধন্যবাদ। জি, কমরেড রুহিন হোসেন প্রিন্স, আপনাকে দিয়ে শেষ করতে চাই। বিএনপি চায় জুলাই আগস্টে নির্বাচন, এর মধ্যে সংস্কার কতটা শেষ করা সম্ভব? আমি ছোট ছোট করে বলি, যেটা উনি বলেছেন যে জনগণের প্রত্যক্ষ ভোট দেওয়ার অধিকার থাকবে, চাপমুক্ত, দেশি বিদেশি, এরকম ভোট চাই। আরেকটা মনে রাখতে হবে, এই আলোচনা আসে বলে বলছি, একটা ভোট দিয়ে সব হবে এমন না, কিন্তু আপনি স্বচ্ছতা, জবাবদিহিতা, গণতান্ত্রিক ধারা করতে পারলে কিন্তু এটা আস্তে আস্তে চালু রাখতে পারলে, তাহলে সেই কাজটা আমাদের করতে হবে। আমি প্রসঙ্গক্রমে যে শেষে যে বললেন, ধরেন আমাদের সংস্কারে যদি আমরা এটা করতে পারি, ধরেন চলতি অবস্থা থাকলে না ভোট থাকবে, রিকল সিস্টেম থাকবে, মানে আপনি ধরেন নির্বাচিত, ধরেন 5 বছরের জন্য আপনি জমিদার থাকতে পারবেন না, আপনাকে রিকল করে নিয়ে আসতে হবে। এই কাজগুলো যদি আমরা করতে পারি, সেই সিস্টেম দাঁড় করায় আমরা জনগণের হাতেই ক্ষমতাটা দিতে পারি, দেখবেন জনগণই যথাসময়ে
যথা সিদ্ধান্ত নেবে এবং সঠিক সিদ্ধান্ত নেবে এবং কেউ আর স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না। এই কাজটা করাটা কিন্তু এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি। আর এইটা উনি এর আগে দুইটা কথা বলেছেন, আমি গুরুত্বপূর্ণ মনে করি বলে খালি তুলছি এইখানে। একটা দেখেন মুক্তিযুদ্ধ, এটাকে তো আমাদের একটা প্রধান ঐক্য ছিল এবং এটা আমাদের ভিত্তি, কিন্তু মুক্তিযুদ্ধকে যেমন বিতর্কিত করা যাবে না, মুক্তিযুদ্ধকে দিয়ে কিন্তু স্বৈরাচারের ক্ষমতা রক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে, এটা মনে রাখতে হবে। আর কোনোভাবেই আমরা কোনো অপশক্তি সুযোগ পাক, আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী বিদেশি শক্তি সুযোগ পাক, এইটা আমরা দেব না। তার জন্য আমাদের এই যে মিনিমাম জায়গায় ঐক্যের ধারাটা রক্ষা করেই কিন্তু দেশকে অগ্রসর করার দিকে নিয়ে যেতে হবে। এটাই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের চেতনা যদি বলি, এইবারের 24-এর আকাঙ্ক্ষা যদি বলি, 90-এর আকাঙ্ক্ষা, এইটাই। এই ব্যাপারে সবাই দায়িত্বশীল আচরণ করাটা খুব জরুরি। অসংখ্য ধন্যবাদ জনাব কামাল উদ্দিন সবুজ এবং কমরেড রহিম হোসেন প্রিন্স, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা এখানে শেষ করতে হবে, আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।